বৃষ্টির রাতে রহস্য। মেঘলা আকাশ গাঢ় নীল থেকে কালো হয়ে উঠেছিল। বিকেল থেকেই বাতাসে ভেজা গন্ধ, আর বিকট বজ্রপাতের শব্দে জানালার কাঁচ কাঁপছিল। রাত নামতেই মুষলধারে বৃষ্টি নামল। কলকাতার ব্যস্ত রাস্তাগুলো একে একে জনশূন্য হতে শুরু করল। ইন্সপেক্টর অর্পণ রায় তার অফিসের চেয়ারে হেলান দিয়ে বসেছিল। তার সামনে রাখা কফির কাপে বাষ্প উঠছিল। বাইরে বৃষ্টির শব্দ তার চিন্তাকে আরও গভীর করে তুলছিল। হঠাৎ ফোন বেজে উঠল। হ্যালো। অর্পণ ফোনটা তুলতেই অন্য পাশ থেকে এক উত্তেজিত কণ্ঠ শোনা গেল। স্যার, আপনি দয়া করে চলে আসুন। বেলগাছিয়া লেনে একটা মৃতদেহ পাওয়া গেছে। অবস্থা একটু অস্বাভাবিক। অর্পণ চোখ কুঁচকে ফোন রেখে দ্রুত জ্যাকেটটা গায়ে দিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে চালাতে সে ভাবছিল, এই রকম বৃষ্টির রাতেই সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলো ঘটে। বেলগাছিয়া লেনের বাড়িটা পুরনো, ভাঙাচোরা। পুলিশের গাড়ির আলোয় বাড়িটাকে আরও ভৌতিক দেখাচ্ছিল। অর্পণ ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ তার নাকে এলো, মিশ্রিত রক্ত ও কোনো অজানা রাসায়নিকের গন্ধ। মৃতদেহটা সোফার ওপর উপুর হয়ে পড়ে আছে। পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, মৃতদেহের হাতে একটা পুরনো চাবি আঁচ-সাঁট করে ধরা। চাবিটা দেখে অর্পণের মনে পড়ল গত মাসে ঘটে যাওয়া আর একটা অমীমাংসিত মামলার কথা। অর্পণ জিজ্ঞাসা করল, কে এটা? লোকাল পুলিশ অফিসার উত্তর দিল, প্রিয়ঙ্ক বসু, নাম্বার 1 জুয়েলার্সের মালিক। অর্পণের চোখ চকচক করে উঠল। প্রিয়ঙ্ক বসুর নাম সে জানত। কলকাতার সবচেয়ে বড় জুয়েলারি শপের মালিক, আর সম্প্রতি সে একটা বড় অঙ্কের বীমাও করেছিল। ঘরে লুটপাটের কোনো চিহ্ন? না স্যার, গয়না টাকা পয়সা সবই আছে। শুধু ওনার টেবিল থেকে একটা ডায়েরি নিখোঁজ। পরদিন সকালে অর্পণ প্রিয়ঙ্ক বসুর বাড়িতে খোঁজাখুঁজি শুরু করল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আকাশ এখনও মেঘলা। প্রিয়ঙ্কের স্ত্রী মৃণালিনী বসু একেবারে ভেঙে পড়েছিলেন। অর্পণ জিজ্ঞাসা করল, আপনার স্বামীর কোনো শত্রু ছিল? মৃণালিনী মাথা নাড়লেন, না, সবাই তাকে ভালোবাসত। তবে গত কয়েক মাসে সে খুব চাপে ছিল, কাউকে কিছু বলতো না। কিন্তু রাতে ঘুমাতো না। আর ওর সেই ডায়েরিটা, সেটা সব সময় লিখত। ডায়েরিটা কিসের ছিল জানি না, সে কখনো আমাকে দেখতে দেয়নি। অর্পণ ভাবল, ডায়েরিটায় কি চাবি দিয়ে খোলা কোনো রহস্যের সূত্র? প্রিয়ঙ্কের অফিসে গিয়ে অর্পণ তার টেবিল পরীক্ষা করল। একটা লকার ছিল, যেটা ভাঙা। সম্ভবত ডায়েরিটা সেখান থেকে নেওয়া হয়েছে। কিন্তু চাবিটা দিয়ে কি খোলা যেত? হঠাৎ অর্পণের নজর পড়ল প্রিয়ঙ্কের কম্পিউটারে। সে কম্পিউটার চালু করতেই পাসওয়ার্ড চাইল। অর্পণ চাবিটা দেখে আন্দাজ করল এটা কোনো সেফের চাবি হতে পারে। প্রিয়ঙ্কের জুয়েলারি শপে গিয়ে অর্পণ দেখল একটা পুরনো সেফ আছে, যেটা বহুদিন ব্যবহার হয়নি। চাবিটা দিয়ে সেফ খোলা হলো। ভেতরে ছিল একটা পুরনো ফটো, তরুণ প্রিয়ঙ্ক আর এক অপরিচিত যুবকের। ফটোর পিছনে লেখা, রাজা, আমরা যা করেছি তা কখনো ক্ষমা হবে না। রাজাকে? অর্পণ অনুসন্ধান শুরু করল। খোঁজ নিয়ে জানা গেল 20 বছর আগে প্রিয়ঙ্ক আর রাজা মিলে একটা জুয়েলারি ব্যবসা শুরু করেছিল। কিন্তু হঠাৎ করেই রাজা মারা যায় একটা দুর্ঘটনায়। কিন্তু পুলিশ রিপোর্ট বলছে সেটা আত্মহত্যা ছিল। অর্পণের মনে সন্দেহ জাগল, প্রিয়ঙ্ক কি রাজাকে মেরেছিল? আর এখন রাজার পরিবার কি প্রতিশোধ নিল? তখনই ফোন বেজে উঠল। এক অজানা নম্বর থেকে। এক কর্কশ কণ্ঠ বলল, ইন্সপেক্টর, আপনি ভুল জায়গায় খুঁজছেন। প্রিয়ঙ্কের ডায়েরি যদি দেখতে চান, তাহলে আজ রাত 12টায় পুরনো জুট মিলের গোদামে আসুন, একা। রাত গভীর হতে চলেছে। বৃষ্টি আবার শুরু হয়েছে। অর্পণ পিস্তল হাতে গোদামে ঢুকল। অন্ধকারে শুধু বৃষ্টির শব্দ। হঠাৎ একটা আলো জ্বলল। একটা চেয়ারে বসে এক বৃদ্ধ, তার হাতে প্রিয়ঙ্কের ডায়েরি। বৃদ্ধ বলল, আমি রাজার বাবা। 20 বছর ধরে আমি আমার ছেলের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। প্রিয়ঙ্ক আমার ছেলেকে মেরেছিল তার জুয়েলারির টাকা চুরি করার জন্য। এই ডায়েরিতে সব স্বীকারোক্তি আছে। অর্পণ ডায়েরি খুলে পড়ল। হ্যাঁ, প্রিয়ঙ্ক নিজের হাতে লিখে গিয়েছিল কিভাবে সে রাজাকে মেরে ফেলেছিল।
কিন্তু আপনি কেন প্রিয়ঙ্ককে মেরেছেন? বৃদ্ধ বলল, আমি তাকে মারিনি, ওকে অন্য কেউ মেরেছে। আমি শুধু নিশ্চিত করেছি যে সত্যি বেরিয়ে আসুক। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ হলো। অর্পণ পিছন তাকাতেই দেখল মৃণালিনী দাঁড়িয়ে, হাতে পিস্তল। আমিই তাকে মেরেছি, কারণ সে আমাকে সারা জীবন ধরে শাসন করেছে। আর যখন জানলাম সে একটা খুনের সঙ্গে জড়িত, তখন বুঝলাম এটাই সুযোগ। পুলিশ মৃণালিনীকে গ্রেফতার করল। অর্পণ বৃষ্টি ভেজা রাস্তায় দাঁড়িয়ে ভাবছিল কিভাবে লোভ, প্রতিশোধ আর রহস্য একাকার হয়ে যায়। আর সেই চাবি, সেটা আসলে রাজার স্মৃতিচিহ্ন ছিল, যা প্রিয়ঙ্কা সারা জীবন লুকিয়ে রেখেছিল। বৃষ্টি তখনও চলছিল। অর্পণ জ্যাকেটের কলারটা উঁচু করে নিল। কলকাতার রাস্তায় আর একটা রহস্যের সমাধান হলো, কিন্তু কত রহস্য যে এখনও অমীমাংসিত রয়ে গেল।